তো নমস্কার সবাইকে। অবশেষে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে সঠিক পদ্ধতিতে এই ফর্মটি ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে স্টেপ বাই স্টেপ কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সবার প্রথমে আসা যাক যে আপনারা যে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্মটি আছে সেটা আপনারা কিভাবে পাবেন। তো এর জন্য কিন্তু আপনাদের যে অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে দেখতে পারবে যে এখানে লেখা আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম ইংলিশ, আর তার নিচে আছে যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফ্রম বাংলায়। আপনারা ইংলিশেও ডাউনলোড করতে পারেন অথবা বাংলাও ডাউনলোড করতে পারেন। তো আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং এই ফর্মটি ডাউনলোড করার জন্য কী করবেন, আপনারা যে কোনো একটা অপশনে ক্লিক করবেন। আমি বাংলায় ক্লিক করছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে ফাইলটিকে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফর্মটি এখান থেকে ওপেন করে নিয়েছি এবং দেখো সম্পূর্ণ লেখা আছে এখানে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ এই ফর্মটি কিন্তু আপনাদেরকে যে পারিবারিক যে তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ তথ্য কিন্তু যেমন আধার কার্ড নম্বর, ভোটার কার্ড এবং সমস্ত তথ্য দিয়ে কিন্তু এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। ক নাম্বারে দেখতে পাচ্ছেন যে পারিবারিক পরিচয়, অর্থাৎ এখানে কিন্তু দেওয়া আছে আপনার পারিবারিক পরিচয়। তার নিচে দেখতে পাবেন যে 1 নম্বরে আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার যে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার নামটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবং দ্বিতীয়ত রয়েছে জন্ম তারিখ, তার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন এবং তৃতীয়ত রয়েছে পরিবারের, অর্থাৎ যিনি পরিবারের প্রধান রয়েছেন তিনি মহিলা না পুরুষ সেটা কিন্তু তোমরা এখান থেকে টিক বক্সে ক্লিক করবে। এবং 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, অর্থাৎ তার যে আধার নম্বরটি আছে পরিবারের প্রধানের তার আধার নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। এবং 5 নম্বরে রয়েছে যে তার যদি কোনো ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু তার যে আইডিটা আছে সেখানে কিন্তু তোমরা এখানে বসিয়ে দিবে। তারপর বলা হয়েছে যে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা। তো বলা হয়েছে যে পরিবারের যে সদস্য সংখ্যা রয়েছে, প্রধানের সদস্য সংখ্যা মোট কতজন রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। আর 7 নম্বর রয়েছে যিনি পরিবারের প্রধান তার সম্পূর্ণ ঠিকানাটা এখানে বসাতে হবে, সেটা কিন্তু স্থায়ী ঠিকানা বসাতে হবে। তারপরে 8 নম্বর রয়েছে যোগাযোগ নম্বর, পরিবারের প্রধানের একটা যোগাযোগ নম্বর কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। আর সেই নাম্বারটি কিন্তু এখানে দিবেন যেই নাম্বারটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে। 9 নম্বরে বলা হয়েছে যে এই প্রধানের যে পরিবারের সদস্য রয়েছে সেই সদস্যদের জন্ম তারিখ, নাম এবং মহিলা না পুরুষ এবং ঠিক কতজন সদস্য রয়েছে এবং তাদের আধার নাম্বার, এই সমস্ত কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে বলা হচ্ছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে যে সদস্য নং 1, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো একজনের নাম এখানে লিখবেন, প্রথমে লিখবেন তার জন্ম তারিখ, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, তার নিচে সে মহিলা না পুরুষ সেটা লিখতে পারবেন এখানে। তারপরে বলা হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ যার নামটা এখানে লিখছেন তার পরিবারের প্রধানের সঙ্গে ঠিক সম্পর্কটা কী রয়েছে এখানে কিন্তু তোমরা লিখবে। যে সদস্যের নামটা লিখছেন এখানে তার কিন্তু আধার নাম্বারটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপর বলা হচ্ছে এই যে সদস্য নং 1 আপনারা একজনের নাম লিখলেন, জন্ম তারিখ লিখলেন, লিঙ্গ লিখলেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা কী এবং তার আধার নাম্বার লিখলেন। ঠিক এইভাবেই কিন্তু আপনারা এখানে যে সদস্য নং 2, সদস্য নং 3, তারপরে রয়েছে সদস্য নং 4, তারপরে রয়েছে সদস্য নং 5, আপনারা কিন্তু এইভাবে ফর্ম ফিল আপটা করবেন। তারপর যে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সমস্ত কিছু তো ফিল আপ করলাম, তাহলে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে তার নামটা আপনারা কোথায় লিখবেন, প্রশ্ন থাকতেই পারে। তো দেখুন এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে যে এইখানে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মানে এগুলো কিন্তু অপশন রয়েছে, মানে অর্থাৎ আপনার যে পরিবারের প্রধান এবং তার পরিবারের সদস্যদের নামগুলো লিখলেন, সেই পরিবারের সদস্য দেখে ধরুন একজন অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, ধরুন তার নামটা আপনি 1 নম্বরে লিখলেন এখানে, ঠিক আছে। তো এখন আপনারা কী করবেন, সে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে তাহলে আপনারা কী করবেন, তার নামে যে রয়েছে সোজায় এই ডান দিকে হ্যাঁ বক্সে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তার মানে এতে করে বোঝা যাবে যে না এই ব্যক্তিটা কিন্তু অন্নপূর্ণার জন্য আবেদনের জন্য এখানে বক্সে টিকমার্ক দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন 10 নম্বরে রয়েছে এখানে কি বলা হয়েছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের কিন্তু এখানে সদস্য নং 1
সদস্য নং 2 এবং সম্পূর্ণ যে সদস্য রয়েছে আপনার পরিবারের তাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আইএফসি কোড কিন্তু দেওয়া হচ্ছে। তো প্রথমে আপনারা দিবেন যে পরিবারের প্রধান, তার ব্যাংক নাম কি, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং তার আইএফসি কোড এখানে দিবেন। তারপরে সদস্য নং 1, আপনার পরিবারের যে সকল সদস্যের আপনি নাম দিয়েছেন তাদেরটা কিন্তু সেমভাবে এখানে ফিল আপ করবেন, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড, এইভাবে কিন্তু সম্পূর্ণগুলো আপনারা ফিল আপ করে দেবেন। আর হ্যাঁ, আপনারা সেই অ্যাকাউন্টটাই দিবেন যেটার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ আপনাদের যেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে আপনারা কিন্তু সেই অ্যাকাউন্টটাই এখানে দিবেন। তো এইভাবে আপনারা কিন্তু সদস্য নং 2, সদস্য নং 3 এবং সদস্য নং 4, 5 এইভাবেই আপনারা কিন্তু ফিল আপ করবেন। এবং 11 নম্বরে কি বলা হয়েছে যে এপিক অর্থাৎ HOF মানে আপনার পরিবারের প্রধান এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, অর্থাৎ বলা হয়েছে যে আপনার পরিবারে যতগুলা সদস্য রয়েছে সেই সকল সদস্যদের কিন্তু এখানে নাম বসানো হয়েছে। প্রথমে রয়েছে পরিবারের প্রধানের এপিক নং এবং বিধানসভা ক্ষেত্র অংশ নং, অর্থাৎ আপনার পরিবারের প্রধান যিনি রয়েছেন তার ভোটার যে এপিক নম্বরটা রয়েছে সেটা কিন্তু বসাতে হবে এবং ওদের বিধানসভার যে নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এইভাবে সেম সদস্য নং 1, সদস্য নং 2 এবং সবারটাই কিন্তু এইভাবে আপনারা ফিল আপ করে দেবেন। তো 12 নম্বরে দেখতে পাচ্ছেন রয়েছে বিভাগ, অর্থাৎ আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেটা কোটা, আপনারা কি ইউআর, জেনারেল নাকি অসংরক্ষিত অর্থাৎ EWS নাকি SC নাকি ST না OBC, আপনারা কিন্তু এখানে সেটা টিক বক্সে আপনাদেরটা অনুযায়ী ফিল আপ করে দেবেন। এরপর রয়েছে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি, অর্থাৎ আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, এখানে বলা হচ্ছে আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের হ্যাঁ করতে হবে, আর না থাকলে কিন্তু এখানে না করতে হবে। এবং যদি হ্যাঁ বক্সে ক্লিক করেন তাহলে কি করতে হবে, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, অর্থাৎ সেই কার্ডটা কি AAY অর্থাৎ অন্তর্দয় নাকি PHH নাকি SPHH, আপনাদেরটা কি আছে সেটা কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন। তারপরে 3 নম্বরে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, অর্থাৎ আপনাদের যে পরিবারের যে সকল সদস্যের রেশন কার্ড রয়েছে সে সকল পরিবার কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হয় তবে হ্যাঁ বক্সে টিক করবেন, না হলে এখানে না বক্সে টিক করবেন। তারপর রয়েছে সম্পদ, গ নম্বরে রয়েছে সম্পদ। তো এখানে কি বলা হয়েছে যে 1 নম্বরে আপনার যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা অথবা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন এবং যদি না থেকে থাকে তাহলে নাতে টিক করবেন। তারপর রয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যদি আপনার পরিবারের প্রধানের নামে কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে কিন্তু অথবা জমি থেকে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ করবেন, আর না থাকলে কিন্তু এখানে নাতে ক্লিক করবেন। না যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ বক্সে টিক করবেন এবং না থাকলে না বক্সে টিক করবেন। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। নাম্বারে কি বলা হয়েছে যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, মানে পরিবারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের এবং পরিবারের প্রধানের মিলিয়ে মোট কতটুক জমি রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে শতকে বসিয়ে দিতে হবে। এবং বলা হচ্ছে রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি কিন্তু দিতে হবে। তারপরে বলা হয়েছে 4 নম্বরে যানবাহন, অর্থাৎ আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, আর না থাকলে কিন্তু নাতে টিক করবেন। যদি থেকে থাকে তাহলে কিন্তু বলা হয়েছে যে গাড়ির সংখ্যা উল্লেখ করুন আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অর্থাৎ আপনার যে পরিবারের সদস্য সংখ্যা রয়েছে সে সমস্ত পরিবারের সদস্যদের কি স্বাস্থ্য বিমা করা রয়েছে, অর্থাৎ যদি স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিক করবেন, না থাকলে কিন্তু নাতে টিক করবেন। অর্থাৎ যদি থেকে থাকে তাহলে সেটা কি সরকারি না বেসরকারি, তাহলে কিন্তু আপনারা এটাকে এখান থেকে বেছে নেবেন। এরকমভাবে তো যে সমস্ত সদস্যদের স্বাস্থ্য বিমা রয়েছে তাদের কিন্তু এখানে সেটা সরকারি না বেসরকারি, সদস্য নং 1, সদস্য 2 আপনারা কিন্তু এইখান থেকে একইভাবে সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। তারপর রয়েছে এখানে যে আয় অথবা পেশা, বলছে 1 নম্বরে যে কোনো সদস্য কি
আয়কর বা পেশাগত কর প্রদান করেন? অর্থাৎ আপনারা কি আপনাদের পরিবারের যে কোনো সদস্য কি ট্যাক্স প্রদান করেন? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁতে টিক করবেন, যদি না হয়ে থাকে তাতে নাতে টিক করবেন। তারপর 2 নম্বরে বলা হয়েছে যে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ যদি আপনার পরিবারের সদস্যদের যে প্যান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে হ্যাঁতে টিক করতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু নাতে টিক করতে হবে। যদি থেকে থাকে তাহলে সেটা তার নাম এবং তার প্যান নম্বর, এরকমভাবে সদস্য নং 1-এর নাম, তার প্যান নম্বর, এইভাবে কিন্তু আপনারা সব সদস্যদের কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর বলা হয়েছে 3 নম্বরে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তিনি কি কোনো সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে অথবা আংশিক সময়ের কর্মরত, নাকি পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য। যদি এক্ষেত্রে আপনার পরিবার যে প্রধান রয়েছেন তিনি যদি কোনো ক্ষেত্রে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে ফিল আপটা করতে হবে। তারপর যদি কাজ করে থাকে তাহলে কিন্তু তার প্রমাণপত্র কিন্তু আপনাদেরকে এখানে জমা দিতে হবে। তো এইভাবে কিন্তু সদস্য নং 1, সদস্য নং 2 আপনারা এখান থেকে ফিল আপ করে দেবেন। তারপর রয়েছে যে 4 নম্বর রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। মানে আপনার যে পরিবার রয়েছে, পরিবারের কতজন শিক্ষিত রয়েছে এবং কতজন অশিক্ষিত রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে বলা হচ্ছে। যদি শিক্ষিত থেকে থাকে তাহলে কিন্তু এখানে সেই সংখ্যাটা বসাবেন, এবং যদি অশিক্ষিত থেকে থাকে সেই সংখ্যাটাও কিন্তু এখান থেকে বসিয়ে দেবেন। এবং বলা হয়েছে যিনি পরিবারের প্রধান তিনি কি শিক্ষিত না অশিক্ষিত, নাকি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা বসিয়ে দিবেন। যার নাম সদস্য নং 1 ঘরে বসেছেন সে শিক্ষিত না অশিক্ষিত সেটা এখান থেকে বসিয়ে দিবেন। সদস্য নং 2 একইভাবে শিক্ষিত না অশিক্ষিত। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ 5 জনেরই কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ টিক বক্সে ক্লিক করবেন যেটা আছে। 5 নম্বরে বলা হয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক। মানে আপনার পরিবারের যদি কেউই কোনো মন্ত্রী অথবা পঞ্চায়েতে কর্মরত হন তাহলে কিন্তু সেটা আপনাদেরকে এখান থেকে হ্যাঁ থাকলে হ্যাঁ করতে হবে, না থাকলে কিন্তু নাতে টিক করতে হবে। আর যদি থেকে থাকে তাহলে কিন্তু তার সদস্য নং এখানে দিতে বলা হচ্ছে, এবং প্রয়োজনীয় নথি কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। 6 নম্বরে বলা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। মানে আপনাদের পরিবারের যে সকল সদস্য রয়েছে সেই সকল সদস্যের মধ্য থেকে কি কেউ পেনশন পান? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, না থাকলে নাতে বক্সে টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু তাদের যে পেনশন স্লিপ সেটা কিন্তু সংযুক্ত করতে বলা হচ্ছে। 7 নম্বরে বলা হচ্ছে কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন। মানে আপনাদের পরিবারের যদি কোনো সদস্য জিএসটিতে নিবন্ধিত থাকেন তাহলে কিন্তু হ্যাঁ করবেন, না থাকলে কিন্তু না বক্সে টিক করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিন্তু সেই জিএসটি আইনটা নাম্বারটা আছে সেটা কিন্তু দিতে হবে এখানে। তারপরে নম্বরে বলা হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ আপনার পরিবারের যে সকল সদস্য আছে সেটা কিন্তু এখানে বসাতে বলা হচ্ছে। আপনার পরিবারের সকল সদস্যের যে বার্ষিক আয় সেটা কিন্তু এখানে অঙ্কে বসিয়ে দেবেন। এবং অন্যান্য পরিচয় নথিতে কি বলা হচ্ছে দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে সিএএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ যদি পরিবারের প্রধান অথবা যে সকল সদস্য রয়েছে তাদের যদি সিএএতে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেটা প্রযোজ্য নয়, নাকি আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আবেদনের নং দিতে বলছে, আর যদি ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বরটা কিন্তু দিতে বলা হচ্ছে। এরকমভাবেই সদস্য নং 1-এরটাও সেম, যদি ইস্যু করা হয় তাহলে কিন্তু সেটা এখানে সার্টিফিকেট নম্বর, যদি আবেদন করা হয়েছে তাহলে কিন্তু আবেদন নংটা এখানে দিতে বলা হচ্ছে। তো এরকমভাবে সদস্য নং 2, সদস্য নং 3 কিন্তু একইভাবে ফিল আপ করতে হবে আপনাদের। তারপরে বলা হচ্ছে 2 নম্বরে অন্যান্য কিষাণ ক্রেডিট, অর্থাৎ কেসিসি অথবা কেসিসি এআরডি অথবা বলা হচ্ছে আর্টিসিয়ান ক্রেডিট কার্ড অথবা মৎস্যজীবী কার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু পরিবারের প্রধানের যদি এই সমস্ত থেকে যে কোনো একটা যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেই কার্ডের নম্বর, আইডি সংখ্যা,
এবং যে তারিখে ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে দিতে বলা হচ্ছে, এবং তার প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ এখানে কিন্তু দিতে বলা হচ্ছে। সেম এরকমভাবেই এই কার্ডগুলোর মধ্যে এই কার্ডগুলোর মধ্য থেকে যদি কোনো একটা কার্ড আপনাদের পরিবারের সদস্যেরও থেকে থাকে সেটাও কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। সেম ওরকমভাবে সদস্য নং 2, সদস্য নং 3, সদস্য নং 4, সদস্য নং 5 কিন্তু এই সমস্ত কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। 3 নম্বরে বলা হচ্ছে যদি SIR-এর 2026 নামে বাদ পড়ে থাকে, অর্থাৎ যদি আপনাদের নাম কারোর নাম SIR-এর লিস্ট থেকে বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা কিন্তু এখানে প্রযোজ্য নয় নাকি না, হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে সেই মামলার বিবরণটা কিন্তু এখানে দিতে বলা হচ্ছে। তো সদস্য নং 1, সদস্য নং 2টাও কিন্তু তোমরা এইভাবে ফিল আপ করবে, যেমনভাবে তোমরা পরিবারের প্রধানটা ফিল আপ করলে সেরকমভাবেই কিন্তু তোমরা এটাও ফিল আপ করে দেবে। তারপর কি বলা হয়েছে দেখুন, এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, অর্থাৎ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি আপনাদের পরিবারের সদস্য এমন হয়ে থাকে যার বয়স কম, অর্থাৎ তার কোনো ভোটার কার্ড নেই, তা সে যদি একজন শিশু হয়ে থাকে তাহলে সেই কতজন শিশু রয়েছে, শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে এবং কোন বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নাম, তারপরে ধরন বলা হচ্ছে সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে সেটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। এবং সেম ওইরকমভাবে সদস্য নং যদি আরেকটা শিশু থাকে, যদি 2টি শিশু থাকে তাহলে কিন্তু শিশু সদস্য 2-এর নামে এখানে তার নাম, তার শ্রেণী, কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের ধরন সরকারি না বেসরকারি, এখান থেকে আপনারা এটাকে ফিল আপ করবেন। এরকমভাবে সদস্য নং 3, সদস্য নং 4 এইভাবে কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে বলা হচ্ছে যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ শিশুদের যে টিকাকরণ কি শুরু হয়েছে নাকি সম্পূর্ণ হয়েছে নাকি টিকাকরণ করানো হয়নি, এই সমস্ত কিন্তু এখান থেকে ফিল আপ করে দেবেন। এরকমভাবে শিশু সদস্য 2, 3, 4 এইভাবে কিন্তু ফিল আপ করে দেওয়া হবে। আবার এখানে বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের যে কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ কিন্তু এখানে কারণ বলতে বলা হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন না ডিবিটির মাধ্যমে, হচ্ছে যে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে। যদি পরিবারের প্রধান এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তাহলে হেতে টিক করবেন, না থাকলে নাতে টিক করবেন। যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে প্রকল্পের নাম উল্লেখ করা বলা হচ্ছে এবং সেই কোন প্রকল্পে পাচ্ছেন, প্রকল্পের নাম, প্রকল্পের বিবরণ কিন্তু উল্লেখ করতে বলা হচ্ছে। যেমন এবং এটাও বলা হচ্ছে যে পরিবারের প্রধান যে সুবিধাটা পাচ্ছেন বা যে প্রকল্পটা পাচ্ছেন সেখান থেকে যদি প্রত্যাহার করতে যায় তাহলে সেই প্রকল্পের নাম লিখবেন এবং এখানে হ্যাঁ বক্সে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় প্রকল্প পেয়ে থাকলে সেটাকে যদি প্রত্যাহার করতে চায় তাহলে কিন্তু হ্যাঁ করবে। সেম কিন্তু এরকমভাবেও সদস্য নং 1 যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তাহলে প্রকল্পের নাম এবং যদি সে প্রত্যাহার করতে চায় তাহলে এখানে হ্যাঁ বক্সে ক্লিক করবে। 2 নম্বর প্রকল্প থাকলে সে কিন্তু এখানে প্রত্যাহার করতে চাইলে হ্যাঁ বক্সে ক্লিক করবে। তো তারপর বলা হয়েছে যে এখানে 2 নম্বর বলা হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি কোনো কারণে বাদ দিতে চান তাহলে কিন্তু সেই কারণটি আপনাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ঘোষণা ও সম্মতি, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য ও আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী, এখানে কিন্তু সম্মত দিতে হবে এবং যে টিক বক্সে কিন্তু আপনাদের এখানে টিক দিতে হবে এবং এই ফর্মটি যাচাইযোগ্য। এবং শেষে বলা হচ্ছে যে আপনি যে উপরে এত সমস্ত কিছু তথ্য ফিল আপ করলেন, আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত প্রমাণপত্র সত্য এবং একদম নির্ভুল। যদি এই ক্ষেত্রে কোনো মিথ্যা প্রমাণ দিয়ে আপনারা আবেদন করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং এখানে আপনার স্বাক্ষর করতে হবে, আর বাদ বাকিটুকু কিন্তু এখান থেকে অফিস থেকে ফিল আপ করে নেবে। তো দেখতে পেলেন যে আপনারা কিন্তু খুব সহজে এইভাবেই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।